মুক্তি, আপনাকে ধন্যবাদ। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কি ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। লিটারে 14 টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম, পাম তেলে বেড়েছে 12 টাকা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, কর অব্যাহতি তুলে নেওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় সয়াবিনের দাম বাড়ানো হয়েছে। তবে এটা সাময়িক সিদ্ধান্ত বলে দাবি তার। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বন্ধ থাকা বিভিন্ন ভোজ্য তেল কারখানা সচল করতে সহায়তা করছে সরকার। এছাড়া প্রতিযোগিতা বাড়লে দাম আরও কমবে বলে আশা বাণিজ্য উপদেষ্টার। তিনি বলেন, নতুন দামের কারণে 5.5 কোটি টাকা রাজস্ব আহরণ সম্ভব হবে। 189 টাকায় প্রতি লিটার সয়াবিন তেল আমরা রাখতে সক্ষম হয়েছি বোতলের ক্ষেত্রে এবং 20 টাকা কম হচ্ছে আপনার খোলা বাজারের জন্য। আমরা এটা নির্ধারিত হয়েছে আজকে। আমরা আশা করি যে আজকে যে মূল্যটা নির্ধারিত হলো, আমরা সামনে বাজার থেকে আমরা সরকার এখান থেকে প্রায় 550 কোটি টাকা রাজস্ব আহরণ সাহায্য করবে এবং আমরা আশা করি যে সামনে ইনশাল্লাহ বাজারের দাম আবার আমরা কমাতে পারবো। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বন্ধ হলগুলোর তালা ভেঙে ভেতরে ঢুকেছে শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অনড় তারা। এর আগে গেল 13 এপ্রিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে শতাধিক শিক্ষার্থী। এরপর থেকেই হল খোলার দাবিতে আন্দোলন শুরু করেন তারা। পরে 37 শিক্ষার্থীকে বহিষ্কার, 2 তারিখে হল খোলা ও 4 তারিখে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয় সোমবারের সিন্ডিকেট সভায়। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার বেলা 12টার পর থেকে বিক্ষোভে নামে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসে মিছিল শুরু করেন তারা। পরবর্তীতে দুপুর 2টার দিকে বন্ধ হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে এক দফা দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। হামলা করছে, তারপর পুলিশ মোতায়েন করছে। কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের স্টুডেন্টদের প্রবেশে যে পুলিশ মোতায়েন করে, এটা আমি প্রথম দেখলাম। আন্দোলনটা দমাই দেওয়ার জন্য বাইরের কিছু লোকজন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনের মদদে এই মামলাটা আসলে করা হয়েছে। না হলে তো আমাদের যে 22 জন শিক্ষার্থী, তাদের নামের লিস্ট তারা বয়স সহ কিভাবে পায়? আমাদের দফা 1 এর বাহিরে আপাতত আমাদের আর কোনো কর্মসূচি থাকছে না। এদিকে কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, কুয়েটের বিএনপিপন্থী উপাচার্য বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করে প্রশাসনে দলীয় লেজুর বৃত্তি করছেন। তার বিরুদ্ধে ছাত্রদল ও বিএনপির এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ গণতান্ত্রিক ছাত্র সংসদের। এর আগে বুয়েটের শহীদ মিনারে একই দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, কুয়েটে রাজনৈতিক স্বার্থের কারণে মেধাবী শিক্ষার্থীদেরকে দমন করা হচ্ছে। এই অপচেষ্টার মাধ্যমে জুলাই আন্দোলনের স্পিরিট নষ্ট করা সামগ্রিকভাবে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না। কুয়েটে ছাত্রদল যুবদলের মামলা এবং শিক্ষার্থীদের বহিষ্কারের বিষয়ে পূর্ণ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের নামে মামলা এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। আর দাবি নম্বর 4, আগামী 48 ঘন্টার মধ্যে কুয়েটের সকল হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুনরায় বহাল করতে হবে। দাবি 5, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য মাহিন আহমদের উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, স্থানীয়দের দ্বারা বারবার হামলার শিকার হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, এক শিক্ষার্থীর সাথে বিশ্ববিদ্যালয়ের রেল ক্রসিংয়ে সিএনজি চালকের ধাক্কা লাগার ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করে সুষ্ঠু বিচার দাবি করেন। মঙ্গলবার সকাল 10টার দিকে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। সংঘর্ষের সময় মিরপুর সড়কে যান চলাচল ১ ঘন্টা বন্ধ ছিল। এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরে সিটি কলেজের ২ শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে যায়। পরে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এ সময় লাঠি নিয়ে ও ইট পাথর ছুঁড়ে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া শেষে পুলিশ ২ পক্ষকে সরিয়ে দেয়। পরে আবারও রাস্তায় স্বাভাবিক হয় যান চলাচল। ছোট ছোট তুচ্ছ কারণে আমার সাথে আপনার সাথে হয়তো বা ঠেলাঠেলি হলো, আমি জানিও না যে আপনি ঢাকা কলেজ আমি সিটি কলেজ। পরে শুনলাম যে আমি সিটি কলেজ আপনি ঢাকা কলেজ। তা আমার মতো করে আমি ডাকলাম, তার আপনার মতো আপনি ডাকলেন, মারামারি শুরু হয়ে গেল। এখন একেবারে পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক। এখন আমরা এই যে পরবর্তীতে যেন আর কোনো নতুন করে কোনো ঘটনা না ঘটে, এই জন্য কিন্তু আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা আছি। কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী পলিটেকনিক ও সার্ভে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। মঙ্গলবার সকাল থেকে সড়কে জড়ো হতে থাকেন পলিটেকনিক শিক্ষার্থীরা। রেলগেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা দাবি করেন কারিগরি খাতে পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখার। এছাড়া ডিপ্লোমা কোর্স ৪ বছর মেয়াদি করা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন ও সংস্কার, বিতর্কিত নিয়োগ বাতিল ও শূন্য পদে নিয়োগ সহ ৬ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এদিকে রেলগেটের একপাশের সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে এ পথে চলাচলকারী যাত্রীরা। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের ল্যাব সহকারী হিসেবে, আমাদের মেশিনারিজ ক্লিন করবে, আমাদের দেখাশোনা করবে, তারা কি করে টিচার হওয়ার দাবি করে? তারা এখন হাইকোর্টের রিট করছে যে তাদেরকে আরো 33% প্রমোশন দিয়ে আমাদের কারিগরি সেক্টর অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে নিয়োগ দিতে হবে। ডিপ্লোমা যে কোটা 10ম গ্রেড, এই 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা পলিটেকনিক থেকে যারা পাস করছে ডিপ্লোমা ডিগ্রিধারীদেরই হতে হবে। এখানে জেনারেলের কেউ এসে ভাগ বসাবে বা আধিপত্য বিস্তার করবে, এরকম আমরা মেনে নিব না। ডাকসু নির্বাচনের লক্ষ্যে আগামী মে মাসের শুরুতে নির্বাচন কমিশন গঠন করা হবে। একই মাসের মাঝামাঝিতে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তবে নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নিয়ে অংশীজনদের আলোচনা শুরু হয় গেল বছরের ডিসেম্বরে। একই মাসে গঠনতন্ত্র চূড়ান্ত করে ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠানো হয়েছে। গেল জানুয়ারি মাসে কোড অফ কন্ডাক্ট রিভিউ কমিটি করা হয়। এ দুটি চূড়ান্ত হওয়ার পর সিন্ডিকেটে অনুমোদনের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ সম্পন্ন হবে মে মাসের প্রথমার্ধে। তবে নির্বাচন কার্যক্রম কোন মাসে চলবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনার শুরুতে তিনি একথা জানান। সব জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। জাতীয় নির্বাচনের জন্য ব্যালট পেপার সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি অতীতের অপ্রয়োজনীয় ব্যালট পেপারগুলো নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ইসি। মঙ্গলবার দুপুরে সংসদ ও স্থানীয় নির্বাচনের ব্যালট মুদ্রণ নিয়ে বিজি প্রেসের সাথে বৈঠক শেষে একথা জানান নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। ইসি সূত্র বলছে, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য মুদ্রণ কাজে 2,30,000 রিম কাগজ লাগবে।
এতে খরচ ধরা হয়েছে 35.5 কোটি টাকার বেশি। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেস থেকে এই চাহিদা দেয়া হয়েছে, তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ইসি সচিব আক্তার আহমেদ আরও জানান, ব্যালট পেপার সহ সব ধরনের মুদ্রণ কাজ সম্পন্ন করতে 3 মাসের মতো সময় লাগবে। পেপার প্রকিউরমেন্ট থেকে প্রিন্টিংয়ের সময়সীমাটা কতটুকু লাগে? ওনারা বলেছেন 3 মাস, 3 মাস থেকে 4 মাস সময় লাগে। তাহলে 3 থেকে 4 মাস। এখন আপনারা যেভাবে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করবেন, আমরা সেইভাবে এখন যে সিদ্ধান্তটা হবে নির্বাচনের তারিখ সম্পর্কে বা নির্বাচনের শিডিউল সম্পর্কে, সে অনুযায়ী আমরা তখন আর কি বলবো যে আমাদের 4 মাস আর কি বেশি সময় দিতে হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা খাটিয়ে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের 10 কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। তারা রাজুকের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে নাই এবং রাজুকের যে আবেদন ফর্ম আছে, প্রেসক্রাইব ফর্ম আছে, সেখানেও তারা আবেদন করে নাই। নামে মাত্র একটা আবেদন করে শেখ হাসিনা তার ক্ষমতা অপব্যবহার করে তার নামে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে এবং তার বোন রেহানার 2 মেয়ে, তার ছেলে এবং শেখ হাসিনা তার মেয়ের নামে বিভিন্ন প্লটগুলো তারা নিয়ে নেয়। বিনামূল্যে গুলশানে ফ্ল্যাট নেয়ার অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এ ঘটনায় রাজুক কর্মকর্তা সহ মোট 3 জনের নামে মামলা হয়েছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক কোনো টাকা পরিশোধ না করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছে অবৈধভাবে গুলশান 2 এর একটি ফ্ল্যাট গ্রহণ করেন। এ ঘটনায় টিউলিপ ছাড়াও রাজুকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খসরুজ্জামান এবং সহকারী আইন উপদেষ্টা 1 সর্দার মোশাররফ হোসেনকেও মামলায় আসামি করা হয়েছে। এদিন 1,55,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধেও মামলা করে দুদক। এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। বিপিএলের বিগত বছরগুলোতে টিকিট বিক্রির হিসাব গরমিল, মুজিববর্ষের কনসার্টের নামে অর্থ আত্মসাৎ এবং ঘরোয়া ক্রিকেটে ক্লাব ক্রিকেটার চুক্তির প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগে বিসিবিতে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত কমিটি। এরই মধ্যে বেশ কিছু প্রমাণও পেয়েছেন অভিযানে আসা দুদকের সদস্যরা। অভিযান শেষে কথা বলেছেন সংস্থাটির তদন্ত কর্মকর্তারা। আমরা এখানে দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিংয়ের যেই আয়টা 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা, যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে
প্রতিবেদন দাখিল করব, সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাবের মিডিয়া উইংয়ের সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহেলকে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে 3 জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। আমরা বলেছি যে আমরা উইদিন শর্ট টাইম ইনভেস্টিগেশন রিপোর্ট দিতে পারবো আশা করছি। জুলাই গণহত্যায় জড়িত কোনো রাঘব বোয়ালকেই ছাড় দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফ করেন উপদেষ্টা। এ সময় এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ চায় এ সরকার আরও 5 বছর দায়িত্বে থাকুক। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী বলেন, মডেল মেঘনাকে আইন মেনে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা কোন প্রেক্ষাপটে আইন মানা হয়নি বলেছেন, এটা তিনিই জানেন। এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না। আইন উপদেষ্টা মহোদয় কি প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা কেমন। আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না। আমরা কিন্তু রাঘব বোয়াল কারে ছাড় দিচ্ছি না, কিন্তু এখন রাঘব বোয়ালটা তো আমার জালে আসতে হবে। আমার জালে আসার আগ পর্যন্ত তো আমি তারে ধরতে পারতেছি না। আমার জালে যেটাই আসতেছে আমরা কিন্তু ওইটারই ধরতেছি। আপনি একটা যদি বলেন যে জালে আসার পরে আমি ছেড়ে দিছি, তো আমার বলতে পারেন। সরকার তো বলেই দিছে যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে, আমার ওই তো ওইটার বলার কোনো প্রশ্নই ওঠে না। আওয়ামী লীগ প্রশ্নে যারা আপোষের রাজনীতি করছেন তাদের সাবধান হতে বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় হাসনাত দাবি করেন, যেদিন থেকে তাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং আপোষের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের বড় মিছিল শুরু করেছে। শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসতে সতর্ক করেন তিনি। শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে তা আপোষ করা রাজনীতিকরা নিতে পারবেন না বলেও হুঁশিয়ারি দেন জুলাই আন্দোলনের এই নেতা। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হবে বাংলাদেশের। মনিটরিং করার জন্য উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এলডিসি পেছানোর প্রশ্নই অবান্তর। এলডিসি উত্তরণের পরও সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে বেশ কিছু দেশ ও সংস্থা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, এলডিসি পেছানোর প্রশ্নই অবান্তর। এলডিসি উত্তরণের পরও সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে বেশ কিছু দেশ ও সংস্থা। ব্যবসায়ীদের চিন্তার কিছু নাই। একই সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এলডিসি উত্তরণের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, এলডিসি উত্তরণের সকল সুবিধা নিতে হবে। পুরো স্পিড নিয়ে আমাদেরকে এগোতে হবে, এটা উনি বলেছেন, এবং সেই অনুযায়ী যত ধরনের প্রস্তুতি দরকার সেটা উনি নিতে বলেছেন, এবং যাতে কোনো সেক্টর যেন এফেক্টেড তো না হয়, বরং আমরা এটা থেকে কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট আদায় করতে পারি সেই বিষয়টা উনি বলেছেন। আমরা ক্রুজ সাইডে ইনশাল্লাহ উঠে যেতে পারবো 2026-এ। কোন কোন জায়গায় আমাদের প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যে নীতিমালা
সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। ডাক বিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনতে পোস্টম্যানদের জন্য ই-বাইক সরবরাহ করেছে ডাক বিভাগ। মঙ্গলবার দুপুরে এসব বাইক হস্তান্তর করা হয়। পাইলট প্রকল্পের আওতায় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সহযোগিতায় প্রাথমিকভাবে 50টি ই-বাইক সরবরাহ করা হয়। এসব বাইকের মাধ্যমে রাজধানীর পার্সেল সেবায় গতি আনবে বলে মনে করে ডাক বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সরকারের লক্ষ্য সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগকে পুনর্গঠন করা। ডাক বিভাগের জন্য আমরা চেষ্টা করছি যে একগুচ্ছ সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগটাকে রিফর্ম করা, এবং সেটা আমরা ডিজিটাল অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে কাজ করছি ডাক বিভাগে। আমরা বলছি যে ডাক বিভাগের আয় বাড়ানোর জন্য ডাকের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো মানুষের কাছে কিভাবে আরও সহজভাবে পৌঁছে দেওয়া যায়, এবং সেই সহজভাবে পৌঁছে দেওয়ার পথে যে প্রতিবন্ধকতাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করা, এবং নতুন কিছু উদ্যোগ নিয়ে ডাক বিভাগের রাজস্ব বৃদ্ধি করা। ডোমেইনের ক্ষেত্রে বাংলাদেশের অনেক সীমাবদ্ধতা রয়েছে। ভাষাগত দিক থেকেও বাংলার বিস্তৃতি কম থাকায় ইন্টারনেট ব্যবহারে বিদেশি ভাষার দখলও বেশি। তাই বাংলা ইন্টারনেট কেন্দ্রিক কন্টেন্ট, ইন্টারফেস এবং দেশীয় বিভিন্ন ভাষায় ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা জরুরি। ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স দিবস 2025 উদযাপন উপলক্ষে মঙ্গলবার বিটিআরসি ও বিআইজিএফ এর যৌথ আয়োজনে কারিগরি কর্মশালা ও বিশেষ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের মাত্র 16% মানুষ ইংরেজি ভাষাভাষী হওয়ার পরেও ইন্টারনেট জগতে 49%-এরও বেশি কন্টেন্ট ইংরেজি। ফলে বহু দেশের বহু ভাষার মানুষ তার নিজস্ব ভাষায় ইন্টারনেট কন্টেন্ট ব্যবহার করতে পারছে না। তাই অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গড়তে এবং তবে সকল মানুষকে সমানভাবে ইন্টারনেটের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিতে হবে। এজন্য বিটিআরসি উদ্যোগ নিলে স্টেক হোল্ডারদের নিয়ে কার্যকরভাবে ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্সের ইকোসিস্টেম তৈরি করা সম্ভব হবে। ভবিষ্যতে যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস খুব গুরুত্বপূর্ণ, যে আমার আইডেন্টিটির সঙ্গে যে বিজনেসের কন্ট্রোল। ইন্টারনেট শুধু ডিজিটাল কানেক্টিভিটি বাড়ায় না, কমায় না, অনেক ক্ষেত্রে বাড়িয়েও দিয়েছে। সেটা হলো ল্যাঙ্গুয়েজ ডোমিনেন্সের কারণে। আমাদের গ্রামের মানুষকে যাদেরকে আমরা কানেক্ট করার চেষ্টা করছি, শুধুমাত্র তার ঘর পর্যন্ত ইন্টারনেট পৌঁছে দিলে কি সে কার্যকরভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবে? লিঙ্গুইস্টিক যে ইস্যুটা, এই ইস্যুটা আমরা কিভাবে অ্যাড্রেস করছি তার উপরে মনে হয় একটা বড় সফলতা নির্ভর করছে। ফেনীতে হাট ইজারাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে স্থানীয় দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে 10 জন আহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 37 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর 12টার দিকে দাগনভূঞা উপজেলার 0 পয়েন্টে সংঘর্ষ হয়। পুলিশ জানায়, স্থানীয় একটি বাজারের ইজারাকে কেন্দ্র করে প্রভাবশালী দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। একই জেরে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় উভয় পক্ষের অন্তত 35 জনকে। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের যাত্রীবাহী বাস খাদে পড়ে 13 জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর 5টার দিকে ঝালকাঠি সদর উপজেলার ইছানীল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। বাসটি ঝালকাঠির শহর অতিক্রমের পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা 20 জনের মধ্যে 13 জন আহত হন। দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। তবে কারো অবস্থায় গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে
অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 8টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান 2020-21 শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, ট্রান্সপোর্ট, পর্যাপ্ত লোকবলের অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। হাসপাতাল চালু হয়নি, 1 নম্বর পয়েন্ট। আর দ্বিতীয়ত আমাদের কোনো রকম ওয়ার্ডের ব্যবস্থা নাই। আগে সদরে নিয়ে হলো, সেক্ষেত্রে কোনো রকম সিএ রেজিস্টার বা কোনো কিছু নিয়োগ করা হয় নাই, যার ফলে আমরা বিগত 2 থেকে 3 বছর এটা নিয়ে কোনো রকম আমরা সুস্পষ্ট কোনো সমাধান পাইনি স্যারদের থেকে। কর্তৃপক্ষ থেকে আমরা জানানো হয়েছে হাসপাতাল 1 বছর পরে হবে, তারপরে দেখা গেছে 1 বছর চলে যাওয়ার পরেও হাসপাতালটা কখন হবে এটা নিয়ে কোনো পারফেক্ট পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হয়নি। সুনামগঞ্জ ব্লকেট, সিলেট ব্লকেটের মতো কর্মসূচি দিব এবং এর দায়ভার আমাদের কলেজ কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারকে নিতে হবে। এর কনসিকুয়েন্সে যদি কোনো কিছু হয় তার দায়ভারের জন্য তারা দায়ী থাকবে। চট্টগ্রামের কিডনি ফাউন্ডেশন হাসপাতালে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে অপারেশন থিয়েটার। এছাড়াও উদ্বোধন করা হয়েছে 25 শয্যার ডায়ালাইসিস ফ্লোর। মঙ্গলবার দুপুরে হাসপাতালটিতে নতুন সংযোজিত সুবিধাগুলোর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সারা দেশের মতো চট্টগ্রামেও কিডনি রোগী বাড়ছে। ব্যয়বহুল এ রোগের চিকিৎসায় হিমশিম খাচ্ছেন গরিব ও অসহায় রোগীরা। নতুন যন্ত্রপাতির সংযোজনের ফলে কিডনি প্রতিস্থাপনে চট্টগ্রামের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও হাসপাতালটিতে ডায়ালাইসিস শয্যা বাড়ায় প্রতিদিন 3 শিফটে 150 জন রোগী নামমাত্র মূল্যে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন। বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী দুবাই ডার্মায় অংশ নিয়েছে মেডিকেটেড স্কিন কেয়ার ব্র্যান্ড সিউডিল, যেখানে বৈজ্ঞানিক সম্মেলন, চর্মরোগ ও কসমেটিক্স এবং প্লাস্টিক সার্জারির প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে কর্মশালা ও সেমিনার হয়েছে। রিমার্ক এলএলসি ইউএস এর মেডিকেটেড ব্র্যান্ড হিসেবে অংশ নিয়েছে এ ব্র্যান্ড। এবারই প্রথম কোনো বিদেশি ব্র্যান্ডের বাংলাদেশে উৎপাদিত পণ্য নিয়ে এ ধরনের প্রদর্শনীতে অংশ নিয়েছে রিমার্ক। সিউডিলের এ প্রতিনিধিত্ব দক্ষিণ এশিয়ার স্কিন কেয়ার খাতের জন্য মাইল ফলক। ত্বক ও চর্মরোগ বিদ্যার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আয়োজন দুবাই ডার্মা। এই আয়োজনে 114টি দেশের 25,000-এর বেশি দর্শনার্থী এবং 2,500 ব্র্যান্ড অংশ নিচ্ছে। 14 এপ্রিল থেকে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া দুবাই ওয়ার্ল্ড ডার্মাটোলজি অ্যান্ড লেজার কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন চলবে 16 এপ্রিল পর্যন্ত। বেভারেজ ব্র্যান্ড মোজোর 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দেশব্যাপী নানা আয়োজনে আকিজ ভেঞ্চারের পণ্যটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কেক কাটা হয়। এছাড়া রাজধানী রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্টের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প আরও দাবি করেন, 3 জন ব্যক্তির জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই 3 ব্যক্তি হচ্ছেন ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি, রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং সাবেক প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প আরও অভিযোগ করেন, 20 গুণ শক্তিশালী একটি দেশের সাথে যুদ্ধ শুরু করে ইউক্রেন আশা করেছিল মিত্র দেশের অস্ত্র সহায়তা এলেই সংকটের সমাধান হবে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, গেল রোববার ইউক্রেনে রাশিয়ার বিধ্বংসী হামলায় 35 জন নিহত ও শতাধিক আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করলেন। বিবিসি আরও নিশ্চিত করেছে, চলতি বছর ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর এটাই রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন ইরানকে বিসর্জন দিতে হবে, না হয় পরমাণু কেন্দ্রে হামলা করা হবে। ওমানে দ্বিতীয় দফার আলোচনার আগে আবারও এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরমাণু ইস্যুতে আগামী শনিবার ওমানেই দ্বিতীয়বারের মতো বৈঠকে বসছে ওয়াশিংটন ও তেহরান। এর আগেই সোমবার সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। খোমেনির সতর্কবার্তাকে কেন্দ্র করে ট্রাম্প বলেন, যে কোনো মূল্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত না হলে যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য তেহরানের পরমাণু কেন্দ্র। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে কূটনৈতিক সফরে হঠাৎ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে সরিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় এবার বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটির $230 কোটি তহবিল আটকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও ইহুদিবাদ বিরোধিতার জেরে এমন পদক্ষেপ নিয়েছে হোয়াইট হাউস। সিএনএন জানায়, সরকারি হস্তক্ষেপ মানতে রাজি না হওয়ায় শিক্ষা গবেষণায় অভিজাত এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা মার্কিন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের। হার্ভার্ডের পরিচালনা ব্যবস্থা নিয়োগের ধরন ও ভর্তি প্রক্রিয়ায় সংশোধনী সহ গেল সপ্তাহে বেশ কিছু দাবি সম্বলিত একটি দীর্ঘ তালিকা হার্ভার্ডে পাঠায় হোয়াইট হাউস। এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও স্বাতন্ত্র্য খর্বের চেষ্টা বলে সোমবার এসব দাবি প্রত্যাখ্যান করেন হার্ভার্ড কর্তৃপক্ষ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে গেল কিছুদিন ধরে ট্রাম্প প্রশাসনের চক্ষুশূল হার্ভার্ড সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। জিম্মিকে ফিরিয়ে নিতে গাজায় আবারও ৪৫ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। দাবি উপত্যকাটির স্বাধীনতাকামী সংগঠন হামাসের। সংগঠনটি বলছে, 10 জিম্মির বিনিময়ে ইসরায়েলে বন্দী কয়েক হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার আশ্বাস দিয়েছে তেল আবিব। সোমবার গৃহীত অস্ত্রবিরতির প্রস্তাব পর্যালোচনা করে দেখছে হামাস। প্রস্তাবে হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বানও জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই শর্ত আগেই প্রত্যাখ্যান করেছে হামাস। যদিও যুদ্ধের স্থায়ী অবসান চেয়ে হামাসের জানানো দাবির বিষয়েও প্রস্তাবে কিছু উল্লেখ করেনি দখলদার বাহিনী। হামাস চাইছে, গাজায় যুদ্ধ বন্ধ করলে ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে তারা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে নতুন করে প্রাণ গেছে আরও অন্তত 17 ফিলিস্তিনির। এ নিয়ে ইসরায়েলের 1.5 বছরের আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 51,000। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগো শহরে 5.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 10টার দিকে ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল সান ডিয়েগোর জুলিয়ান শহরে, যার উৎপত্তি মাটির 13 কিলোমিটার গভীরে। অবশ্য আগেই ভূমিকম্পের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। এতে নিরাপদ আশ্রয় নেয় অনেকে। ভূমিকম্পের বেশ কয়েকটি আফটার শকও রেকর্ড করেছে, যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলায় অন্তত 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 16 জন। দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে বেলুচিস্তানের দক্ষিণ পশ্চিমের মুস্তাং জেলায় পুলিশ কনস্টেবলদের গাড়িতে এই বোমা হামলা চালানো হয়। যদিও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী সংগঠন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমের দাবি, গেল বছর এই প্রদেশে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সংঘবদ্ধ যেসব হামলা হয়েছে তার সবগুলোর পেছনে ছিল নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, কালাত থেকে আসা পুলিশের ওই গাড়িতে IED বা স্থানীয় তৈরি বিস্ফোরক দিয়ে হামলা করা হয়। হামলায় আহত 16 জনের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় মালভূমি রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত 51 জন নিহত হয়েছে। পরে তাদেরকে একটি গণকবরে সমাহিত করা হয়। স্থানীয় সময় সোমবার ভোরে এ ঘটনা ঘটে। মালভূমি জেলার জিক্কে ও কিমাকপা গ্রাম থেকে এসব মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাসিন্দারা। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় পুলিশ কোনো বিবৃতি দেয়নি। গেল সপ্তাহে একই জেলায় কয়েকদিনের হামলায় অন্তত 52 জন নিহত হয় এবং সংঘর্ষে বাস্তুচ্যুত হয়েছে 2000-এর বেশি মানুষ। নাইজেরিয়ার মধ্যে বেল্ট হিসেবে পরিচিত মালভূমি জাতিগতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বসবাস। সম্প্রতি জাতিগত সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মুসলিম পশুপালক জনগোষ্ঠীর সঙ্গে খ্রিস্টান কৃষক সম্প্রদায়ের এসব সহিংসতার ঘটনা ঘটছে।
গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ২,৩২৫ কোটি মার্কিন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া, যা গত বছরের তুলনায় প্রায় ৫০০ কোটি টাকা বেশি। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের ক্রমবর্ধমান শুল্ক নীতিতে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে এই খাতে। এছাড়া চীনের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে এই সহায়তা প্যাকেজ ভূমিকা রাখবে। এদিকে চিপ শিল্পের সহায়তা কর্মসূচির জন্য ৩০০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি করেছে সিউল। দেশটির সরকারি তথ্যমতে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ২১% ছিল সেমিকন্ডাক্টর। তাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র ও চীন। আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা সেমিকন্ডাক্টরের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পপ তারকা কেটি পেরি সহ ৬ নারী মহাকাশ ভ্রমণ শেষে সফলভাবে পৃথিবীতে এসেছেন। ৬০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো শুধু নারীদের নিয়ে মহাকাশ যাত্রা হয়েছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বোজেসের মালিকানাধীন ব্লু অরিজিন মহাকাশযানে করে তারা এই ভ্রমণ করেন। তাদের পুরো যাত্রাটি ছিল ১১ মিনিটের। কেটি পেরির ভ্রমণসঙ্গী হিসেবে ছিলেন বোজেসের বাগদত্তা লরেন্স সানজেস, মার্কিন সাংবাদিক গেইল কিং, নাসার প্রকৌশলী আয়েশা বোয়ে, অধিকার কর্মী আমান্ডা নুয়েন এবং চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন। ভবিষ্যৎ প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হয়েছে বলে জানায় ব্লু অরিজিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য বলছে, এসব ভ্রমণে বুকিংয়ের জন্য ফেরতযোগ্য জামানত হিসেবে $1.৫ লাখ মার্কিন ডলার জমা দিতে হয়। এ নিয়ে টানা ১১ বারের মতো মহাকাশযান পাঠালো ব্লু অরিজিন। Whoa, that's amazing. 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাসের 13 তারিখ ঢাকায় আসবে রোহিত শর্মার দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রথম 2 ওয়ানডেতে 17 ও 20 আগস্ট মুখোমুখি হবে দুই দল। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওয়ানডে মাঠে গড়াবে 23 আগস্ট। এরপর একই ভেন্যুতে 26 আগস্ট অনুষ্ঠিত হবে টি-20 সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ 2 টি-20 ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 29 ও 31 আগস্ট। পরদিন 1 সেপ্টেম্বর ঢাকা ছাড়বে রোহিত কোহলিরা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার বিকেল 5:20 এসে পৌঁছায় সফররতদের বহনকারী বিমানটি। এরপর প্রায় 2 ঘন্টা পর বিমানবন্দর থেকে টিম বাসে হোটেলে যায় জিম্বাবুয়ের ক্রিকেটাররা। 16 এপ্রিল সকালের দিকে সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটের উদ্দেশ্যে রওনা হবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে 20 এপ্রিল থেকে। আর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ শুরু হবে এই মাসের 28 এপ্রিল থেকে। সিরিজের শেষে 4 মে দেশে ফেরার কথা রয়েছে অতিথিদের। পিএসএলে শতক হাঁকিয়ে কোহলি গেইলদের পাশে নাম লিখিয়ে কীর্তি গড়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগের চলতি আসরে এটাই ফারহানের প্রথম শতক। তবে চলতি বছরে টি-20তে এ নিয়ে চতুর্থ শতকের দেখা পেয়ে গেলেন পাকিস্তানের এই ব্যাটার। স্বীকৃত টি-20 ক্রিকেটে এতদিন এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি 4টি শতক হাঁকানোর রেকর্ড ছিল গেইল, কোহলি, বাটলার ও গিলের। তাদের পাশে এবার জায়গা করে নিলেন ফারহান। 2011 সালে গেইল, 2016 সালে কোহলি, 2022 সালে বাটলার ও 23 সালে শুভমান গিল এক বছরে হাঁকান 4টি টি-20 সেঞ্চুরি। গেল মাসে পাকিস্তানের ন্যাশনাল টি-20 কাপে প্রথম 6 ম্যাচের 3টিতে সেঞ্চুরি করেন সাহিবজাদা ফারহান। আইসিসি মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভারতের শ্রেয়াস আইয়ার ও অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। মাস সেরা হওয়ার দৌড়ে আইয়ার পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের 2 তারকা রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ 243 রান করেছেন আইয়ার। এর আগে ফেব্রুয়ারিতেও সেরা হয়েছিলেন আরেক ভারতীয় ব্যাটার শুভমান গিল। এদিকে নারীদের ম্যাচ
মাস সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার জর্জিয়া ভল। গেল মাসে নিউজিল্যান্ডকে টি-20-তে হোয়াইট ওয়াশ করা সিরিজে 3 ম্যাচে 161 রান করেছেন এই ওপেনার। অভিষেক হওয়ার 4 মাসের মাথায় জিতলেন এই অজি তারকা। পুরস্কার জয়ের পথে ভোল পেছনে ফেলেছেন স্বদেশি আনাবেল সাদারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের চেতনা প্রসাদকে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতার পর থেকেই দেশটির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন দেশের মানুষ। এবার গাজার মানুষদের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস। ইসরায়েলের গণহত্যায় গাজায় আহত ও অনাহারে থাকা শিশুদের অর্থ সহায়তার উদ্যোগ নিয়েছে দলটি। চলতি পিএসএল-এ মুলতানের প্রতিটি ছক্কা ও উইকেটের জন্য 1 লাখ পাকিস্তানি রুপি ফিলিস্তিনিদের সহায়তা দেবে তারা। এক ভিডিও বার্তায় দলটির মালিক আলী খান তারিন জানান, ব্যাটারদের প্রতিটি ছক্কায় ফিলিস্তিনিদের তহবিলে 1 লাখ রুপি করে দান করবে তার দল। আর এমন উদ্যোগের কথা শুনে পাশে থাকতে চেয়েছেন দলটির বোলাররাও। তাই বোলারদের প্রতিটি উইকেটেও 1 লাখ রুপি করে পাবেন ফিলিস্তিনের মানুষ। এর মধ্যে করাচি কিংসের বিপক্ষে ম্যাচে 9 ছক্কা ও 6 উইকেটের মুলতানের তহবিলে 15 লাখ রুপি জমা পড়েছে বলে জানিয়েছে দলটির টিম ম্যানেজমেন্ট। এএফসি কংগ্রেসে প্রথমবারের মতো $2.5 মিলিয়ন বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। স্টেডিয়াম প্রজেক্টের আওতায় অবকাঠামো উন্নয়নের জন্য খরচ হবে এই অর্থ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই কথা জানান বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। কংগ্রেসে এবছর তারা তাদের বাজেটের 63% খরচ বৃদ্ধি করেছে এবং সেটা বাজেট ভোটে পাস হয়েছে। বাংলাদেশ একজন ডেলিগেট ভোটার ছিলেন, আমাদের প্রেসিডেন্ট, আমরা সেটা অনুমোদন করেছি। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলোর উন্নয়নের জন্য স্টেডিয়াম প্রজেক্টে 2.5 মিলিয়ন আমাদেরকে তারা স্যাংশন করেছে। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।